দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য সঙ্গে আছেন দুজন বিশেষ অতিথি, বিজ্ঞ আলোচক। আমার বাম পাশে রয়েছেন অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজা এবং সর্বমে রয়েছেন ডক্টর সাইমুম পারভেজ, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী, পররাষ্ট্র বিষয়ক কমিটি। আপনার দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষের আপডেট জানবো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনার কাছ থেকে জানতে চাইবো আজকের দিনের উল্লেখযোগ্য কি সংবাদ রয়েছে আপনার হাতে। ধন্যবাদ জিয়াউল হক সবুজ। মানবিক করিডোর নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি বলেছেন যে এ নিয়ে মিয়ানমারের সাথে সরকার কোনো চুক্তি করেনি, এটিকে ভারতের প্রোপাগান্ডা বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতাকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তবে রোহিঙ্গা প্রত্যাবাসন সহজ হবে না বলে তিনি মনে করেন। হত্যা মামলায় সাংবাদিকদের জড়ানো স্বাধীন সাংবাদিকতা পরিপন্থী বলেছেন সম্পাদক পরিষদের নেতারা। আগের তুলনায় গণমাধ্যমের স্বাধীনতা বাড়লেও এখনও হতাশা বিদ্যমান বলে মত তাদের। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনায় সম্পাদকরা এসব কথা বলেন। এ বিষয়ে আরেক আয়োজনে এখনও সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা, মিথ্যা মামলা হচ্ছে। সাংবাদিকরা হুমকি ধামকি ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করবে লন্ডনের স্থানীয় সময় বিকেল 4:10। মঙ্গলবার সকাল 10:30টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। দুই পুত্রবধূ বেগম খালেদা জিয়ার সঙ্গে আসছেন বলে জানা গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তার দল গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, অন্যায়ভাবে অন্য মত চাপিয়ে দেওয়ার পক্ষে নয়। তিনি বলেন অযথা সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা করেছেন দুর্বৃত্তরা। প্রতিবাদে গাজীপুর সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিক্ষোভ হয়েছে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনেও। এই ঘটনায় সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর পুলিশ। সবুজ, এই খবরগুলো গুরুত্ব পেয়েছে দিনের সংবাদে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিনের সঙ্গে। আমরা আলোচনা শুরু করব, শুরুটা করতে চাই অধ্যাপক শামীম রেজাকে দিয়ে। ইদানিংকার বেশ আলোচিত বিষয় হচ্ছে মানবিক করিডোর। যদিও প্রধান উপদেষ্টা, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বলছেন যে আসলে এই মানবিক করিডোর নিয়ে মিয়ানমারের সাথে কোনো আলোচনা হয়নি বা কোনো চুক্তি বা সমঝোতা এরকম কিছু হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে যে আসলে এই নিয়ে এত হইচই হচ্ছে কেন, এত আলোচনা কেন? এই প্রশ্নটা ওনাদের করতে পারলে বেশি ভালো হতো। হইচই তো আমরা করিনি, ওনারা বলেছেন আমরা শব্দগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে কনসার্ন যিনি উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বললেন যে ইন প্রিন্সিপাল আমরা এক হয়েছে, তো আমরা নীতিগতভাবে আমরা এক হয়েছি। তার মানে কারোর সাথে নীতিগত আলাপ হয়েছে, ধরে নিজের জাতিসংঘের সাথে আলাপ হয়েছে, এটা তো আমরা জানতাম না, রাজনৈতিক পক্ষ জানতো কিনা সেটা আমাদের জানা নেই। এরপরে তথ্যের দায়িত্বে যিনি আছেন তিনি যেটা বললেন তাতে 3টা জিনিস পাওয়া গেল। আমরা কারোর সাথে এখনো কথা দিইনি, আমরা নীতিগতভাবে একমত এবং আমরা প্রস্তুত আছি, আমি কোনটা গ্রহণ করব। এরপরে আজকে যেটা হলো সেটা সরকারের দুজন উপদেষ্টা বলছেন, তার আগে একটা জিনিস ভাবতে হবে, এটা কোনো ময়দানে জনসভায় আলোচনাটা হয়নি। আলোচনাটা সেনাবাহিনীর একটা বিশেষায়িত একটা উইংয়ের সঙ্গে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, সেখানে তো সবার প্রবেশাধিকার নাই। এখন এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় একটা সেমিনারে আলোচনা হয়েছে, সেখান থেকে আমরা দুজনের বক্তব্য গণমাধ্যমে তুলছি। এটা তো আমাদেরকে জানানো হয়নি আনুষ্ঠানিকভাবে, বা এটা নিয়ে তো কোনো প্রেস কনফারেন্স করে বলা হয়। পৃথিবীতে এরকম অসংখ্য কনফারেন্স হয় এবং সেই কনফারেন্সে গুরুত্বপূর্ণ বক্তৃতা, অনেকগুলো ক্লোজ ডোর হয়। তাহলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না, যেটা পাবলিকলি আমাদেরকে জানানো হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। কেউ এর মধ্যে আবার শুনছে ভারত প্রোপাগান্ডা করছে। ভারতের মধ্যে কি করলো আমি ঠিক জানি না। এখন এটা বলবে যে আপনারা ভারত প্রেম জেগে উঠলো কিনা। আরে ভাই, আমি তো জানি না যে এর মধ্যে ভারতের কোনো বক্তব্য আছে কি নাই। এবার আসেন মূল জায়গাটাতে, সেটা হচ্ছে যে আপনি যদি কারোর সঙ্গে কথাই না বলে থাকেন, আমি আজকের যে সেমিনার হয়েছে একমাত্র এটাতে স্থিত থাকতে চাচ্ছি না, তার একটা সেমিনারের বক্তব্য। সেটা হলো যে আপনি কারো না কারোর সাথে তো আলাপ করেছেন, না হলে নীতিগত আলাপের কি প্রসঙ্গ আছে। 2 হলো আপনি যে শব্দগুলো বলছেন, করিডোরকে আমরা বলেছি, তারপর বলেছেন একটা সেফ প্যাসেজ, হিউম্যানিটেরিয়ান প্যাসেজ। আজকে নতুন শব্দ শোনা গেল চ্যানেল। এখন প্রত্যেকটার কূটনীতিতে একটা অর্থ আছে
এবং আন্তর্জাতিক আইনেও যদি ধরেন করিডোরের একরকম অর্থ আছে, প্যাসেজের একরকম অর্থ আছে, চ্যানেলের অন্য অর্থ বহন করে। চ্যানেল খুবই উন্মুক্ত একটা শব্দ। আমরা যেটা যদি সব কিছু মিলে সাধারণভাবে বুঝতে চাই যে বাংলাদেশের ভূখণ্ড থেকে সবচেয়ে সহজ এই আরাকানের অভ্যন্তরে প্রবেশ করা, কারণ বাকিগুলো একটু চ্যালেঞ্জিং, সেগুলো যে প্রবেশ করা যাবে না তা না, সেটা দিয়ে আমরা মানবিক সাহায্য পাঠাবো। এই তো যুক্তিটা কি, যে আমরা যদি সম্ভাব্য যে দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে সেটা যদি ঘটে যায়, তাহলে বাকি রোহিঙ্গারাও চলে আসার সম্ভাবনা থাকবে, এমনকি অন্য জাতিগোষ্ঠীর লোকেরা ওখানে চলে আসে। এটা পৃথিবীতে অনেক পুরনো জিনিস, যেটা দুটোভাবে করার। একটা হলো যে ঠেকানোর জন্য, দুর্ভিক্ষ ঠেকাতে হবে, সুদানে আছে, বহু জায়গাতে ঘটেছে। আরেকটা হলো আমাদের সঙ্গে যেহেতু অন্য ইস্যু আছে রোহিঙ্গার, সুতরাং বাকিরা যাতে না আসে তার জন্য এটা একটা ভালো প্রস্তুতিমূলক ব্যবস্থা, যে আমরা যদি তাদের, এইটা হচ্ছে তাত্ত্বিকভাবে যদি আলোচনার জায়গাটাতে আসি। এখন আগে যে কথাটা বললেন, সেই আলোচনা করতে গেলে আমাদের দুজনেরই সময় চলে যাবে অনুষ্ঠানের। কে শুরু করেছে, কার সাথে কথা বলেছে, কোনভাবে বলেছে, এটা আসলে অনুসন্ধান করা হয়তো সাংবাদিকের কাজ হতে পারে, কিন্তু আমাদের খুব একটা কাজ বলে মনে হয় না। আমি যেটা সহজভাবে বুঝি, একদম স্পষ্ট করে বললে, প্রথমে হচ্ছে যে আমরা এটা নিরূপণ করেছি কিনা, এটা লাভ ক্ষতির তো একটা বিষয় আছে। যে কোনো একটা স্বাধীন রাষ্ট্র যখন এই ধরনের কোনো বিষয়ে একমত হবে, আমি ধরে নিলাম যে ধরেন কারোর সাথে কথা হয়নি, আমি নীতিগত কথাটাকে খুব নরমভাবে নিলাম, যে যদি এরকম ঘটে বাংলাদেশ প্রস্তুত আছে, ঠিক আছে। বাংলাদেশের একটা মানবিক তো দায়িত্ব আছে বিশ্ব সম্প্রদায়ের প্রতি, যারা নির্যাতিত তার প্রতি যে দায়িত্ব নাই সেটা তো আমরা বলছি না, আমরাও তো আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ, সব কিছু একদিকে রাখি, রেখে আমার নিরূপণ করতে হবে যে আমার সুবিধাটা কি কি হবে। এখন আমার তো আসলে একটাই সুবিধা, যদি ওখানকার কোনো লোক চলে আসতে চায় সে আমার এখানে আসবে না, এটাই হচ্ছে আমার প্রথম সুবিধা। অথবা আমার এমনি বার্ডেনের মধ্যে আছি, এক্সট্রা বার্ডেন আমি নেব না। এখানে একটা নোট যোগ করে রাখি, ইতিমধ্যে যেটা ইউএনএইচসিআর জানাচ্ছে আমাদের গণমাধ্যমের বরাতে, যে ফিঙ্গারপ্রিন্টই দিয়েছে 1 লক্ষের উপরে, 1,13,000 মতো ফিঙ্গারপ্রিন্টেড। এর বাইরে কত আসছে আমরা সেটা জানি না। তৌহিদ সাহেব আগেও কিন্তু বলেছিলেন যে মাঝে আরও কিছু ওখানে পারসিকিউশনের ঘটনা ঘটেছিল এবং তারা বাধ্য হয়েছে আমাদের এখানে আসতে। এটা সরকার লুকায়নি, এটা ভালো। তো তারা তো আসছেই। দ্বিতীয় হলো যে বিকল্পগুলো আমরা দেখেছি কিনা, তাদের যে সমুদ্র উপকূল আছে সেই উপকূল দিয়ে যাওয়ার কোনো পথ জাতিসংঘ বা বিশ্ব সংস্থারা এক্সপ্লোর করেছে কিনা। ধরুন আমি দিতে রাজি না, সেই বিকল্পগুলো দেখা গেছে কিনা। এখন তাদের বন্দর, নৌবন্দর, সমুদ্র বন্দরগুলো এখনো বিমানবন্দরগুলো নিয়ন্ত্রণ করে সরকারি পক্ষ, যদিও আমাদের সীমান্তবর্তী প্রায় পুরোটাই আরাকান আর্মির দখলে, কিন্তু বড় বড় স্থাপনা এখনো কিন্তু তাদের জান্তাদের দখলে। এখন যদি মানবিক সাহায্য পাঠাতে হয় তাহলে তো 3 পক্ষের সাথে আলোচনা করতে হয়, আসছে সেটাতে। তো এরপরে আরও কিছু বিকল্প চ্যানেলের কথা কিন্তু আমরা জানি, যে মুংডুর উপর দিয়ে একটা রুট আছে উপকূল দিয়ে, হ্যাঁ ঠিক আছে, তাতে হয়তো খরচ বাড়বে, তাতে হয়তো কাজ বাড়বে, কিন্তু পাঠানো যাবে না এরকম। আমরা বিকল্প নিয়ে একটু পরে আলোচনা করবো। আমি ডক্টর সাইমুম পারভেজ আপনার কাছে আসতে চাই, এই যে মানবিক করিডোর নিয়ে আলোচনা হচ্ছে, আমরা যেটা প্যাসেজ বলছি কিংবা চ্যানেল বলি কিংবা হিউম্যান, এই যে মানবিক করিডোরের কথা আমরা বারবার বলছি, এটা নিয়ে এত ডাল ফেলা কেন? মানে কেন এই আলোচনাটা এত বেশি হলো, কিংবা এর থেকে আসলে বাংলাদেশ কি আসলেই লাভবান হওয়ার কোনো সুযোগ রয়েছে? না, এটা খুব চমৎকার প্রশ্ন এবং এই সময়ে এই প্রশ্নটা নিয়ে আলোচনা দরকার রয়েছে। এখন যদিও সরকারের পক্ষ থেকে এটা এখন অস্বীকার করা হচ্ছে, কিন্তু আমরা এই আলোচনা থেকে এটা বুঝতে পারছি যে এই আইডিয়ার পুরোপুরি তো সরকারের পক্ষ থেকেই আসছে। সরকারের পক্ষ থেকে আসার কারণেই তো এটা নিয়ে আলোচনা হয়েছে। এটা তো এমন না যে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ সবাই আন্দোলন করছে যে আমাদের একটা করিডোর দেওয়া দরকার, অথবা সিভিল সোসাইটি আন্দোলন করছে যে আমরা কেন একটা মানবিক করিডোর দিচ্ছি না, এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে। ব্যাপারটা তো এরকম না, বরং ব্যাপারটা হচ্ছে অনেক টপ ডাউন। তার মানে সরকার থেকে একটা সিদ্ধান্ত নেওয়ার পরে সেই সিদ্ধান্তটা দেশের উপরে চাপিয়ে দেওয়ার একটা তোড়জোড় আমরা খেয়াল করেছি। এখন দেখুন, একটা দেশে যদি এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়, এই ধরনের সিদ্ধান্ত ন্যাশনাল ইন্টারেস্টের সাথে জড়িত, একটা জাতীয় স্বার্থ এবং জাতীয় সার্বভৌমত্বের সাথে জড়িত। কোনো অনির্বাচিত সরকার কখনো এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। নর্মালি যখন আপনি একটি দেশের ভূখণ্ডে ব্যবহার করে অন্য দেশে কোনো ধরনের জিনিস আপনি সাপ্লাই করবেন, সেটা আমরা যদি মানবিকভাবে আমরা যদি রিলিফও ধরি, খাদ্য বা ত্রাণ সাহায্য ধরি, সেইটার জন্য আপনার তো এক ধরনের অ্যাপ্রুভাল লাগবে। সেটা কি সরকারের শুধুমাত্র একটি সরকার সে অ্যাপ্রুভাল দিতে পারে, নাকি একটি সংসদ দিতে পারে? অর্থাৎ আপনি যদি জনগণের অনুমতি ছাড়া এই ধরনের কোনো ব্যবস্থা নেন, তাহলে সেটা তো আমাদের সংবিধান বিরুদ্ধ শুধু না, সেটা আমাদের নীতি বিরুদ্ধ এবং গণতান্ত্রিক যে
শিক্ষার উপরে এবং গণতান্ত্রিক যে ভিত্তির উপরে আমাদের এই আধুনিক রাষ্ট্রগুলো তৈরি হয়েছে, সেখানে জনগণই ঠিক করবে যে তার দেশের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশে তারা কিছু পাঠাবে কিনা। এখন আরেকটা পয়েন্ট খেয়াল করুন যে এই সরকার অবশ্যই একটি বিশেষ সরকার এবং একটি বিশেষ প্রয়োজনে এই সরকারকে আমরা নিয়ে এসেছি, এবং এই সরকার যখন গঠন হয়েছে তখন কিন্তু আমরা তাকে সমর্থন দিয়েছি, এবং গণতন্ত্রের পক্ষে সকল রাজনৈতিক শক্তি এবং আমরা সিভিল সোসাইটি থেকেও এই সরকারকে সমর্থন দেওয়া হয়েছে। তার মানে কিন্তু এই না যে একটা অনির্দিষ্ট কালের জন্য এই সরকার ক্ষমতায় থাকবে এবং এমন সিদ্ধান্ত নিবে যে সিদ্ধান্তটি অনির্বাচিত সরকার নিতে পারে না। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে যুক্তি দিয়ে এটা বলা হচ্ছে যে আমরা যদি তাদের কাছে ত্রাণ পৌঁছে দিই, আমরা যদি তাদের কাছে খাবার পৌঁছে দিই, তাহলে তারা আর বাংলাদেশে আসবে না, দুর্ভিক্ষ হবে না। কিন্তু আমরা যখন কথা বলছি তখনও তো রোহিঙ্গারা আসছে। না, আপনি যদি মাইগ্রেশনের হচ্ছে উদাহরণগুলো দেখেন পৃথিবীব্যাপী, কেন আপনার কাছে মনে হচ্ছে যে শুধুমাত্র খাদ্য এবং ত্রাণ কোনো জায়গায় পৌঁছে দিলে সেখান থেকে হচ্ছে কোনো ধরনের উদ্বাস্তু আসবে না? উদ্বাস্তু কেন মূলত আসে? উদ্বাস্তু তো আসে তার সিকিউরিটি ক্রাইসিসের জন্য। উদ্বাস্তু আসে যখন তার জীবন হচ্ছে যে সার্ভাইভালটা একটা কোশ্চেনের মুখে পড়ে। আপনি শুধুমাত্র খাদ্য এবং ত্রাণ পৌঁছে দিয়েই তাদের জীবনের নিরাপত্তা দিয়ে ফেলবেন, এটা একটা হাস্যকর বিষয়। আর সেকেন্ড যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইখানে বাংলাদেশ কেন জড়াবে? আমাদের সাথে কি মিয়ানমারে যুদ্ধ কোনো পরিস্থিতি তৈরি হয়েছে? আমরা রোহিঙ্গাদের সাহায্য করেছি মূলত মানবিক কারণে, যে দেখা গিয়েছে যে অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ এরকম তাদের জীবন একটা ঝুঁকির মুখে। সেজন্য বাংলাদেশ গরিব দেশ হওয়া সত্ত্বেও, বাংলাদেশের সামর্থ্য না থাকা সত্ত্বেও এই ধরনের মানুষকে একটা বড় সংখ্যক মানুষকে আমরা আমাদের দেশে জায়গা দিয়েছি, এবং সেটাকে আমরা অবশ্যই স্বাগত জানাই এবং এই সিদ্ধান্তটাকেও আমরা স্বাগত জানাই। কিন্তু সেভাবে আর কত? আমি সে কথাটাই বলার চেষ্টা করছি যে তার মানে এই না যে আমরা একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করব। আপনি একটি করিডোর দিবেন, আপনি যদি করিডোরের হিস্ট্রি পড়েন, করিডোর দেবার আগের বিভিন্ন রকম ইতিহাস পড়েন, তাহলে দেখবেন করিডোর বিষয়টা কখনই মানবিক না। এই ধরনের করিডোরের সাথে সবসময় একটা নিরাপত্তা ইস্যু জড়িত। আপনি কোন পণ্য সেখানে সরবরাহ করবেন অথবা কোন পণ্য সেই করিডোর দিয়ে আপনার দেশে প্রবেশ করবে, সেটা নিশ্চয়তা আপনাকে কে দিচ্ছে? সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি আরেকটি দেশের অসংখ্য গ্রুপের রেবেলদের মধ্যে একটা যুদ্ধ চলছে, সেই যুদ্ধের মধ্যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সেখানে জনগণের কোনো মতামতকে উপেক্ষা করে আপনি সেই দেশের যুদ্ধে কেন জড়াবেন? এটা কার স্বার্থ রক্ষার জন্য জড়াবেন? এটা বাংলাদেশের জনগণকে এই ম্যান্ডেট দিয়েছে কাউকে? সেটা কি বাংলাদেশ জনগণ কি পপুলার সাপোর্ট দলগুলোর মধ্যে আলোচনা হওয়ার কারণে কিংবা বিরোধিতার কারণে কি সরকার আসলে এই মুহূর্তে সেটা অস্বীকার করছে? দেখুন, এই ধরনের সিদ্ধান্ত অনির্বাচিত সরকারও কোনো কোনো মুহূর্তে নিতে পারে যদি একটা রাজনৈতিক ঐক্যমত্য থাকে। তো এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন, আমাদের প্রধান উপদেষ্টা রয়েছেন, তারা কি সমস্ত রাজনৈতিক দলকে ডেকে তাদের সিদ্ধান্ত নিয়েছেন? কোনো রাজনৈতিক ঐক্যমত্য কি তৈরি হয়েছে? কোনো ধরনের রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া এই ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া মানে কি? এই ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া মানে রাজনৈতিকভাবে এই সরকার এমন একটি আচরণ করছে যেটা মোটেও কাম্য নয়, এবং সেই সাথে সাথে তারা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তকে, যাদের ঐক্যমতের ভিত্তিতে তারা তৈরি হয়েছে, সেই ঐক্যমত্যকে কিন্তু পুরোপুরি ইগনোর করছেন এবং তাদেরকে কোনো ধরনের মূল্য দিচ্ছেন না। এবং আমার কাছে মনে হয় আপনি যে প্রশ্নটা করলেন যে সাধারণ জনগণের মধ্যে যখন এই বিষয়ে একটা সমালোচনা খেয়াল করেছেন তারা, এবং সিভিল সোসাইটির মধ্যেও আপনারা দেখেন যে এই ধরনের করিডোর দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু একটা আমরা জনমত দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয় তারপরেই তারা সেখান থেকে ফিরে এসেছেন। হ্যাঁ, এটা এক ধরনের যে ট্যাপিং দ্য ওয়াটার, একটু বোঝার চেষ্টা করছিলেন যে এটা কিভাবে হতে পারে। কিন্তু এই ঘটনাটি কিন্তু একটি, আমি বলবো, উদাহরণ এবং একটি লেসনও বটে এই অন্তর্বর্তী সরকারের কারণে। তারা যদি মনে করেন যে কোনো ধরনের সিদ্ধান্তই তারা নিতে পারেন এবং জনগণের কোনো ধরনের ব্যান্ডেড ছাড়াই তারা নিতে পারেন, তাহলে তারা ভুল করবেন। যেই জনগণ তাদেরকে একটি স্বল্পকালীন সময়ের জন্য পরবর্তী নির্বাচন চালানো পর্যন্ত একটি খুবই স্বল্প সময়ের জন্য থাকতে দিয়েছে এবং থাকার জন্য এক ধরনের অ্যাপ্রুভাল দিয়েছে, তারা সেটাকে যদি দীর্ঘস্থায়ী করার চেষ্টা করেন তাহলে কিন্তু সেটা কোনো শুভ
ভবিষ্যৎ নিয়ে আসবে না। জি, অধ্যাপক শামীম পারভেজ, আপনার কাছেও জানতে চাইবো যে বিষয়টি, যে রাখাইনে যে আরাকান আর্মির নির্যাতনের মুখে প্রতি মুহূর্তেই বাংলাদেশে রোহিঙ্গা আসছে, এখন প্রশ্ন হচ্ছে যখন আমরা প্রত্যাবাসনের কথা বলছি, যখন আমরা এক ধরনের আশার আলো দেখছিলাম জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে এসেছিলেন, তখন কেউ কেউ বলছিলেন যে পরের ঈদ হয়তো তারাও সেখানে গিয়ে করবে, কিন্তু আমরা দেখছি প্রতি মুহূর্তে রোহিঙ্গা আসছে। এই রোহিঙ্গা প্রত্যাবাসন কি আসলে কোনো সহজ পথ রয়েছে? না, আমরা কিন্তু যে আলোচনা করছিলাম সে আলোচনা থেকে যে আমরা হঠাৎ ডেভিয়েট করতে পারবো না, সেটা নিঃসন্দেহে যদি এর সঙ্গে যুক্ত করি। উনি যে কথাটা বললেন যে এটা একটা টপ ডাউন অ্যাপ্রোচ, মানে যেভাবে আমাদের সামনে জিনিসটা উপস্থাপন করা হয়েছে, এবং আমি আগের কথা আবারও বলবো যে করিডোর, প্যাসেজ, চ্যানেল প্রত্যেকটার কিন্তু নির্দিষ্ট অর্থ আছে এবং নির্দিষ্ট কর্মপরিকল্পনা রয়েছে। এটা শুধু শব্দের মধ্যে সীমাবদ্ধ না। আমরা যদি সর্বশেষ বক্তব্যটা চ্যানেল ধরে নিই, তাহলে দেখতে হবে এই বক্তব্যগুলো কিন্তু শুরুতে উঠেছিল এরকম একটা সেমিনার থেকেই। রোহিঙ্গা বিষয়ক একটা সেমিনার হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে প্রসঙ্গটা ওঠে। এরপর কেউ কেউ ব্যবসা বাণিজ্যের জন্য করিডোর খোলার প্রস্তাব করা হয়েছিল, আপনি বিবিসির রিপোর্টে দেখতে পারেন। তারপরে ক্রমশ এটা ডেভেলপ করেছে এবং আমরা এখন বিভিন্ন রকম আলোচনা। কিন্তু এত বড় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া কিংবা সাধারণ মানুষের সাথে আলোচনা ছাড়া, এখানে সিভিল সোসাইটির সাথে আলোচনা ছাড়া তিনটা গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে মনে হয় যে এই ধরনের সিদ্ধান্ত দেবার আগে, সেটা করিডোর হোক, প্যাসেজ হোক, চ্যানেল হোক, আপনি যে নামেই ডাকেন না কেন আর যে ধারণায় বাস্তবায়ন করেন, একটা হলো যে পিপলসের কনসেন্ট আছে কিনা, আপনি যে জনগোষ্ঠীর কথা যেটা সাইমুমও বললেন তাদের মত আছে কিনা, দুই হলো রাজনৈতিক দলগুলো একমত কিনা। আপনি পাশের দেশে দেখেছেন, মানে যাদের নামে বলা হচ্ছে তারা প্রোপাগান্ডা করছে, যে একসময় যখন কংগ্রেস অত্যন্ত অল্প কয়েকটা সিট নিয়ে আছে, একেবারে খুঁজেই পাওয়া যায় না, তখনও যখন সন্ত্রাসী হামলার শিকার হয়েছে তখন গুরুত্বপূর্ণ বৈঠকে কিন্তু আগে তাদের ডাকতে হয়েছে। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বা নিরাপত্তা উপদেষ্টা এই প্রোপাগান্ডার কথা বলছেন, আমি আসছি, সেটা আমার জানা নেই। সেটা হলো যে দেখেন, নিজেদের কনফিউশন বা নিজেদের কোনো সিদ্ধান্তের ব্যাপারে অন্যকে জড়ানো কতটা বুদ্ধিমত্তার কাজ, সেটা যারা পররাষ্ট্র বিষয়ে কাজ করেন তারা ভালো বলতে পারবেন। আমি যেটাতে ছিলাম যে একটা হলো পিপলের কনসেন্ট নিতে হবে আপনাকে, রাজনৈতিক দলগুলোর একটা মতের ব্যাপার আছে, রাজনৈতিক দলের মতের মধ্য দিয়েও একটা জনগণের মতের প্রতিফলন ঘটে। সেটা তার যদি এটা এই মুহূর্তে যদি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া থাকতো, তার কয়টা সিট আছে না আছে এটা বড় কথা না। আমি যেন পাশের দেশের কংগ্রেসের উদাহরণ দিলাম, যে তাদের খুব সীমিত সংখ্যক সিট থাকার পরেও গুরুত্বপূর্ণ যখন ঘটনা ঘটেছে তারা খুব দ্রুত গতিতে সেখানে বসে একটা সিদ্ধান্ত নেবার চেষ্টা করে। এরকম তো পৃথিবীতে অসংখ্য উদাহরণ আছে। তিন, যাদের কথা একদম বলছি না, হোস্ট কমিউনিটি, যে সম্প্রদায় যখন রোহিঙ্গা এখানে আসে সবচেয়ে বেশি তারা তাদেরকে স্বাগত জানিয়েছিলেন, সবচেয়ে বেশি কষ্ট তারা তাদের জন্য করেছেন। আমরা তো কিছু টাকা পয়সা জোগাড় করে দিয়েছি, আন্তর্জাতিক সম্প্রদায় দিয়েছে। হোস্ট কমিউনিটির কি সেখানে কোনো সে নাই? অর্থাৎ যেখানে এই মুহূর্তে রোহিঙ্গারা আছেন তাদের কি কোনোই বক্তব্যের মূল্য নাই যে তারা কিভাবে দেখছেন, তারা জায়গাটা কিভাবে দেখলেন? আমি স্থানীয় কোনো মত নিয়েছি কিনা জানি না, আমি পলিটিক্যাল পার্টিসগুলোর সাথে আলোচনা হয়েছে কিনা জানি না, আপনি যদি পিপলস কনসেন্টের মধ্যে সিভিল সোসাইটি, এক্সপার্টস, আমি সবাইকে যদি সেখানে ইনক্লুড করি, আমি যদি আগের আলোচনা একটা সংক্ষেপে আসি, আপনি যে বেনিফিটসের কথা বলছেন, আমি গত কয়েকদিন ধরে টকশোগুলো খেয়াল করছি ব্যাপারে। আমরা কিন্তু এখানে বসে কেউ বলছি না যে আমরা মানবিক কাজে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা করবো না, এই আলোচনার অর্থ কিন্তু তা না। আমরা কেউ বলছি না যদি প্রয়োজন হয় আমরা কোনো চ্যানেল উন্মুক্ত করার ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করব না, বা কোনো সেফ প্যাসেজের বা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ হলে আমরা সেটা নিয়ে জাতিসংঘের সঙ্গে কথা বলবো না, জাতীয় সম্প্রদায়ের সঙ্গে বলবো না, সেই আলোচনা তো আমরা কেউ করছি না। কিন্তু আমি তো একটা রাষ্ট্র হিসাবে তো অবশ্যই আমি কস্ট বেনিফিটের হিসাবটা করব, সেটাই আন্তর্জাতিক রীতিতে বলে এবং সেটাই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়। এখন যে সুবিধার কথা আমি খেয়াল করলাম, গত কয়েকটা টকশোতে কেউ কেউ বিশ্লেষণ করবার চেষ্টা করছেন যে আমরা যদি ভেতরে যাই তাহলে আমাদের একটা গ্রাউন্ড রিয়েলিটি সম্পর্কে জ্ঞান লাভ হবে। ভাই, আমাদের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। আপনি যদি বলেন 47-এর পর থেকে কূটনৈতিক সম্পর্ক, তারপর আমাদের 71 পর থেকে আমাদের কূটনৈতিক সম্পর্ক, এতদিনের কূটনৈতিক সম্পর্কে আমরা তাহলে রাখাইন সম্পর্কে কোনো কিছু জানি না। তার মানে একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, তো তার তো দেশের বাইরেও আরো কিছু তৎপরতা থাকে, সে সম্পর্কে আমরা কোনো কিছু জানতে পারলাম না। আমাদের এখানে 1 মিলিয়ন রোহিঙ্গা চলে আসলো, এর আগেও রোহিঙ্গারা চলে আসছে। তার মানে এইটা আসলে খুব বড় যুক্তি না যে আমরা গ্রাউন্ড রিয়েলিটি জানার জন্য, সামরিক তথ্য জানার জন্য, ওই দেশ সম্পর্কে জানার জন্য ভেতরে আমাদেরকে ঢুকতে হবে। মূল কথা হচ্ছে আমাকে হিসাব করতে হবে যে আমার বেনিফিটসগুলো কি, এবং রিস্ক হিসাবে আপনি আসেন, প্রচুর রিস্ক। এক হচ্ছে এটা মাদকের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, এবং আপনি জানেন যখন সংঘর্ষ চলে পৃথিবীর যে কোনো জায়গা, আফগানিস্তান থেকে শুরু করে আপনি ইউরোপ পর্যন্ত, তাদের অর্থ উপার্জনের অন্যতম জায়গায় হয় যে হিউম্যান ট্রাফিকিং এবং মাদক। সেটাই চ্যানেলের যদি কোনোভাবে ঝুঁকি তৈরি, আমি বলছি না যে এটা হবে, সেটা আছে, এই চ্যানেল দিয়ে আবার বাকিরা চলে আসতে পারে। সেটা যেটা উনিও ব্যাখ্যা করেছেন, কেবলমাত্র দুর্ভিক্ষ ঠেকালেই সেটা করবে তা না, সেখানে অনেকভাবে পারসিকিউটেড হচ্ছে, কারণ আরাকান আর্মি রোহিঙ্গাদের দেখতে পারে না। এখন দুর্ভিক্ষের সময় আমি তাদের দুর্ভিক্ষ ঠেকানোর পরে আবার তাদেরকে বের করে দিলাম, কারণ আপনি জানেন যে তারা দুইভাবে তাদেরকে অভিযুক্ত করছে,
যে তাদেরকে অভিযুক্ত করছো তোমরা আমাদেরকে সহায়তা করোনি, আর একটা অভিযোগ হচ্ছে যে তোমরা জান্তার সাথে আছো। এখন যে খাবারটা পাঠাবেন আপনি বা মানবিক সাহায্য পাঠাবেন সেটা তো অন্যের হাতেও চলে যেতে পারে। দেখেন এটা সংক্ষিপ্ত আলোচনার বিষয় আসলে না, আমরা খুব দ্রুত এটা থেকে চলে যাই এবং আলোচনা থেকে যায়। আমি যদি একদম 30 সেকেন্ড আপনাকে বলি, 3টা প্রশ্নের উত্তর দিয়ে আলোচনা করতে হবে। আবারও বলছি, আমরা কেউ এর পক্ষেও না, আমরা কেউ এটা সরাসরি বিপক্ষেও না, কিন্তু একটা লজিক্যাল আর্গুমেন্টে আসতে হবে। এক, এটা কার নিয়ন্ত্রণে থাকবে? যদি আমাদের এরকম পরিস্থিতিতে যেতে হয়, এটা নিয়ন্ত্রণ কার কাছে থাকবে? আমরা চাইলে বন্ধ করে দিতে পারবো কিনা, বা পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে কিনা। 2 হলো, পক্ষ তো আসলে দুটো না, যেটা গণমাধ্যমে তাদের বরাতে আলোচনা আসছে সংশ্লিষ্ট ব্যক্তিতে, যে জাতিসংঘে 2 পক্ষের আলোচনা, পক্ষ তো 3টা, আরাকান আর্মি, জান্তা এবং বাংলাদেশ। আবার একই সঙ্গে সেখানে যদি আরো পক্ষ যুক্ত হতে চায়, যে আমাদেরকেও যুক্ত করতে হবে, তাহলে পক্ষ মাল্টিপল। সবশেষে যেটা হচ্ছে, একেবারে শেষ কথাটা যেটা বললে, সেটা হলো যে আমি যে রোহিঙ্গাদের আছে যে 2.25 লাখে নেওয়ার কথা ছিল, তাদের কি হলো? তাহলে আমি চুক্তিতে আসি যে 2.25 লাখ তো বটেই, তার সঙ্গে বাকিদের নেওয়ার নিশ্চয়তা দেওয়া হোক, তখন আমি হয়তো চ্যানেল হোক, প্যাসেজ হোক বা অন্য কোনো, আমার তো একটা বার্গেনের জায়গা থাকতে হবে। আমরা আলোচনা করব, একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক নিচে ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সর্বমে রয়েছেন ডক্টর সাইমুম পারভেজ, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী, পররাষ্ট্র বিষয়ক কমিটি। আমরা ডক্টর সাইমুম পারভেজ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, যে আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে আগে তো রোহিঙ্গাদের একটা তালিকা করা হয়েছিল প্রায় 2.25 লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর বিষয়ে, কিন্তু তিনি আজকে যেটি বলেছেন, তিনি আশাবাদী নন, আশাবাদী হওয়া উচিত নয়। তিনি বলছেন কূটনৈতিক আলোচনা থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বাস্তবতা আসলে ফল মিলবে না, তেমন কোনো আশা দেখছেন না তিনি। প্রশ্ন হচ্ছে, তাহলে প্রত্যাবাসন কোন পথে হবে? বিকল্প কোনো পথ কি রয়েছে? দেখুন, আমরা দেখেছি যে কিছুদিন আগেও একটা ক্যাম্পেইন চলছিল। সেই ক্যাম্পেইনে এমন মনে হচ্ছিল যে প্রত্যেকটা রোহিঙ্গাকে মনে হয় ফেরত পাঠিয়ে দেওয়া সম্ভব হবে, এবং সেই কৃতিত্ব এই অন্তর্বর্তী সরকারকে দেওয়ার এক ধরনের, অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের প্রচারণা আমরা দেখেছি। কিন্তু তখন যে বিশ্লেষকরা বলেছিলেন যে এটা এত সহজ হবে না, তারা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ট্রলেরও শিকার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু আমাদের এই যে সমস্যাটা, সেই এরকম আন্তর্জাতিক রাজনীতিতে এই ধরনের সমস্যা সহজে সমাধান করা যায় না। এখন রোহিঙ্গা সমস্যা আমরা দেখেছি যে কয়েক দশক ধরে হচ্ছে। মজার বিষয় হচ্ছে যে এইটা অনেকেই আলোচনার মধ্যে আসেন না, কিন্তু 2 বার রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করা সম্ভব হয়েছে। 70s একবার, হ্যাঁ, একবার হচ্ছে জিয়াউর রহমানের সময়ে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, আর একবার হচ্ছে বিএনপি যে প্রথম হচ্ছে 91-এর যে টেনিউর রয়েছে, আর্লি 90s-এর যে টেনিউর রয়েছে, সেখানে করা সম্ভব হয়েছিল। তো আমার কাছে মনে হয় যে বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি, তাদের 2টা সাকসেস স্টোরি আছে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করার। আর একটা বিষয় হচ্ছে যে দেখেন, এই ধরনের আন্তর্জাতিক এগ্রিমেন্ট কখনোই অনির্বাচিত সরকার, যে সরকারটা স্বল্পস্থায়ী সময়ের জন্য এসেছে, তার সাথে করা একটু চ্যালেঞ্জিং। কারণ আপনি তো একটা লং ক্যানভাসে একটা সরকার চাবেন, যে সরকারটা অন্তত 5 বছরের জন্য থাকবে, এবং সেই 5 বছরের জন্য একটা চুক্তি হবে, সেই চুক্তিটা অনুযায়ী প্রত্যাবর্তন হবে। এখন এই যে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করবেন, সেইটার জন্য তো অনেকগুলো পার্টি রয়েছে, আপনাকে অনেকগুলো পার্টিকে অনবোর্ড করতে হবে। এটা কিন্তু শুধুমাত্র মিয়ানমারের সাথে বাংলাদেশের এগ্রিমেন্ট না, আপনাকে, হ্যাঁ, এখানে আপনাকে ভারতকে অনবোর্ড করতে হবে, চায়নাকে অনবোর্ড করতে হবে, ইন্টারন্যাশনাল যে স্টেক হোল্ডার আছে তাদেরকে অনবোর্ড করতে হবে, যুক্তরাষ্ট্রকে অনবোর্ড করতে হবে। তো এই যে বিশাল কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞর জন্য একটা নির্বাচিত সরকার দরকার বলে আমি মনে করি, এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে যে সরকারই ক্ষমতায় আসুক, এবং আমরা যদি বলি বিএনপি সরকারের ক্ষমতায় আসার এক ধরনের সম্ভাবনা রয়েছে, তাহলে তাদের আমরা দেখেছি 2টা সাকসেস স্টোরি কিন্তু বিএনপির রয়েছে। সেই অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আমার কাছে মনে হয় যে পুরোপুরি প্রত্যাবর্তন যদি নাও হয়, আংশিক প্রত্যাবর্তন অন্তত ইমিডিয়েট গোল হিসাবে আমরা দেখতে পারি। কিন্তু সেটা কি আবার নতুন কোনো সরকার বা বিএনপি সরকারকেও আসার জন্য, সাকসেস জন্য ওয়েট করতে হবে? না, কখনোই না। এই ধরনের বিষয়ে হচ্ছে আমাদের এক ধরনের ঐক্যমত দরকার। তার মানে শুধুমাত্র বিএনপি আসলেই এটা হবে এবং সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে, বিষয়টা এটা না।
কিন্তু অন্তর্বর্তী সরকারের উচিত হঠকারী কোনো সিদ্ধান্ত না নিয়ে এবং শুধুমাত্র কিছু পরাশক্তিকে কি বলবো যে এক ধরনের সুসম্পর্ক তৈরি করার জন্য আমাদের উপরে যদি এই ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক হবে। বরং তাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে বড় ধরনের বিগ প্রমিস না দিয়ে ছোট ছোট স্টেপে তাদের এগোনো উচিত, এবং এই এগোনোটা এমনভাবে উচিত যাতে রাজনৈতিক দলের সাথে হচ্ছে সেম পেজে তারা থাকে। অর্থাৎ যেহেতু এটা অনির্বাচিত সরকার, রোহিঙ্গা ইস্যুতে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে বসে তাদের একটা কমন একটা গ্রাউন্ড তৈরি করা দরকার রয়েছে যে বাংলাদেশ একটা রাষ্ট্র হিসাবে রোহিঙ্গা বিষয়ে তাদের পজিশন কি হবে। সেটা অন্তর্বর্তী সরকারের যা হবে, পরবর্তীতে যে নির্বাচিত সরকার সেটারই কন্টিনিউশন হবে। অর্থাৎ অন্য বিষয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু আপনি পররাষ্ট্র নীতিতে কেন দ্বিমত থাকবে? আপনি যদি একটা উদাহরণ দেখেন, শেখ হাসিনা 5 আগস্টের পরে যখন ভারতে যে আশ্রয় চাইল, এটা কিন্তু একটা আন্তর্জাতিক সিদ্ধান্ত তাদের জন্য। তারা কিন্তু এটা সর্বদলীয় ঐক্যমতের মাধ্যমেই করেছে এবং সেভাবে সিদ্ধান্ত নিয়েছে। এখন আমরা অবশ্যই সেই সিদ্ধান্তের বিরোধী। আমরা চাই যে এরকম গণহত্যার সাথে অভিযুক্ত একজনকে তাদের আশ্রয় দেওয়া তাদের ঠিক হয়নি এবং তাকে আমরা ফিরিয়ে আনতে চাই এবং সুষ্ঠু বিচার করতে চাই। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, আন্তর্জাতিক বিষয়ে তারা ঐক্যমত হয়েছে, সেটা খারাপ হোক সেটা ভালো হোক, তারা সর্বদলীয় ঐক্যমতের মাধ্যমে একটা সিদ্ধান্ত নিয়েছে। তো রোহিঙ্গা ইস্যুতেও পররাষ্ট্র নীতিতে আমাদের ঐক্যমত হতে হবে। হঠাৎ করে একজনকে আপনি বিদেশ থেকে নিয়ে এসে হচ্ছে ডিফেন্স উপদেষ্টা বানিয়ে দিবেন এবং তিনি হচ্ছে যে সমাধান করে ফেলবেন সব কিছু, এইভাবে হয় না। হ্যাঁ, এটা একটা রাজনৈতিক কাজ, এবং সম্পর্ক যখন একটা দেশের সাথে একটা দেশের তৈরি হবে সেটা শুধুমাত্র 6 মাসের জন্য হয় না, 1 বছরের জন্য হয় না। সেটা যাতে একটা কন্টিনিউশন থাকে এবং বছরের পর বছর একই সিদ্ধান্তে হচ্ছে রাষ্ট্র থাকে, সেই ঐক্যমত যতদিন পর্যন্ত না তৈরি হবে ততদিন পর্যন্ত এই ধরনের প্রবলেমে আমরা পড়তেই থাকবো। জি, এই প্রসঙ্গে আমরা ছোট্ট করে আলোচনা করব, কারণ অন্য প্রসঙ্গে যাব। যে বিষয়টি জানতে চাই যে রোহিঙ্গা ইস্যুতে কি আসলে আমরা এখনো যে সর্বদলীয় ঐক্যমতের বিষয় বা কিংবা রাজনৈতিক দলগুলোর সাথে একমত হওয়ার বিষয়, সেই জায়গায় কি আমরা পৌঁছাতে পেরেছি? না, একটা হলো যে উনি যে প্রসঙ্গ বলছিলেন সেটার সঙ্গে যদি যোগ করে আমি বলি, যখন রোহিঙ্গা এখানে অনুপ্রবেশ ঘটেছিল বা তারা আসতে বাধ্য হচ্ছিলেন, তখন কিন্তু এক ধরনের, যদিও সরকারই সেটার আপার হ্যান্ড নিয়েছিলেন, তারপরে কিন্তু একটা মত তৈরি হয়েছিল, কেউ বিরোধিতা করেননি ওই সময়। কারণ আরাকানের পরিস্থিতি এমন ছিল যে ওই বিরোধী, আমি যেখানে হোস্ট কমিউনিটির কথা বললাম, এই দীর্ঘ আলোচনায় মনে হচ্ছে হোস্ট কমিউনিটি নাই, মানে তাদের কথার কোনো মূল্যই নাই, তারা সেখানে অবস্থানই করেন। এরকম মনে হচ্ছে যে আমরা তাদেরকে ক্যাম্পে ভরে ফেলেছি, অথবা হোস্ট কমিউনিটি নিয়ে আর আলোচনা আমাদের করার দরকার নেই, অথবা যেখানে তারা অবস্থান করছেন। আপনি একটু আগে যেটা বলছেন যে সরকার থেকে যে কথাটা বলা হয়েছে মুখপাত্র, যে এটা দুরূহ মনে হচ্ছে, এইটাই বরং বাস্তবসম্মত। মানে আগের আলোচনার তুলনায় যদি আলোচনা করি, এই কথাটাই বরং আমি তাদের সাথে একমত হব, কারণ আসলে দুরূহ হয়ে পড়েছে। একটা হলো যে দেখুন, এই কাজ করতে গেলে যখন এতদূর অগ্রসর হয়নি বিদ্রোহীরা, তখন আপনি খেয়াল করেন যে আরাকানে একাধিক দেশের স্বার্থ রয়েছে, সেখানে ভারতের বিনিয়োগ রয়েছে, সেখানে চীনের স্বার্থ রয়েছে, সেখানে আপনি অবাক হবেন যে পূর্ব ইউরোপের অনেকের সেখানে বিনিয়োগ রয়েছে বা স্বার্থ রয়েছে। কিছুদিন আগে মস্কো সফর করেছেন জান্তা প্রধান। এখন এরকম একটা জায়গায় আপনি যদি তাদের প্রত্যাবর্তন করতে চান, এখন যেভাবে অগ্রসর হয়েছে আরাকান আর্মি, আমাদের সরকার লুকাচ্ছেন না, তারা বলছেন যে অসমর্থিতভাবে নন স্টেট অ্যাক্টর হলো তাদের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে। সেটা তৌহিদ সাহেব যখন এই দায়িত্বে ছিলেন না, তখনও তিনি জাতীয় দৈনিকে কিন্তু লিখেছেন, এই প্রসঙ্গে তিনি আভাসও দিয়েছেন। এটা ভালো যে সরকার কিভাবে করবে আমার জানার দরকার নেই, সব জিনিস জানতে হয় না, বাট তারা করছেন কোনো না কোনোভাবে। কিন্তু বৃহৎ যে আঞ্চলিক শক্তিগুলোর কথা সাইমুমু বললেন, সেই শক্তিগুলো যদি এখানে যুক্ত না হয়, যেমন ধরুন এখানে প্রত্যাবর্ষণের যদি হতো, প্রত্যাবর্ষণের পরে সেখানে তাদের কিছু ঘর বাড়ি এবং আবাস করার ক্ষেত্রে কিন্তু ভারতের একটা প্রতিশ্রুতি ছিল, কিন্তু ভারত পরবর্তীতে আর ওইভাবে যুক্ত হতে পারেনি। আবার এই যে আমরা যে দুর্ভিক্ষ ঠেকানোর কথা বলছি, ভারত কিন্তু বর্ডারে একটা হাটের প্রস্তাব দিয়েছিল, যে সেখান থেকে যদি কিছু ইকোনমিক অ্যাক্টিভিটিস হয়। এখন হয়তো আমাদের সাথে ভারত ওইভাবে সম্পর্কটা যাচ্ছে না, ওই আলোচনাটা নাই সেখানে। চীনের সঙ্গে আপাতভাবে মনে হচ্ছে জান্তাদের সম্পর্কটা একটু খারাপ যাচ্ছে। তার মানে কি এই যে আমি কিছু করবো আর চীন সেখানে থাকবে না? চীনই কিন্তু এর আগে 2বার চেষ্টা করেছিল, সেটা সফল হয়নি। সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের স্বার্থ আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে, সেটা বে অফ বেঙ্গলকে নিয়ে আমরা জানি সেটা। এখন তার সাথে আসিয়ানের অংশ, আসিয়ানের একটা প্রভাব তার উপরে আছে। সেখানে ইন্দোনেশিয়ার একটা ভাবনার মূল্য আছে, মালয়েশিয়ার একটা ভাবনার মূল্য আছে, থাইল্যান্ডের একটা ভাবনার মূল্য আছে। আপনি জানেন যে সিভিল সোসাইটির কথা একটু আগে বলছিলেন, অধিকাংশ সিভিল সোসাইটি যারা কাজ করে তারা দেখবেন যে বার্মা থাইল্যান্ড মিলে, এই 2 অঞ্চল মিলে তারা কাজ করে। বার্মা অ্যাক্ট,
যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের, সেটা একটা গুরুত্বপূর্ণ দলিল, সেটা আমাদের বিবেচ্য। তো এখন তো পক্ষ বেড়ে গেছে, সুতরাং আমাদের আঞ্চলিক বৃহৎ শক্তিগুলোর সঙ্গে যেমন আমাদের আলাপের দরকার, মানে একেবারে সরাসরি যদি বলি ভারত এবং চীন, দূরবর্তী যারা অন্য কৌশলগত তাদের স্বার্থ আছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ, আমি জানি না রাশিয়া পর্যন্ত এখন আমাদের পৌঁছানো সম্ভব কিনা, তার সঙ্গে আরাকান আর্মির মতো আরো আমাদের আরাকান আর্মিটাই সামনে চলে আসে, যেহেতু আমাদের সীমান্তবর্তী তারা। অতএব আমি মনে করি এইটাই সরকারের বাস্তবসম্মত একটা বক্তব্য, যেটা দুরূহ। এখন আমাদের জাতিসংঘ মহাসচিব আসছিলেন, তিনি পাঞ্জাবি পড়েছেন, সবকিছু পড়েছেন, আমরা পরের ঈদ দেশে করার প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের আশা জাগায়নি, আশা কেন জেগে থাকবে না, কিন্তু এই কাজটা যে কঠিন সেটা স্বীকার করাটা আমি মনে করি যে একটা প্র্যাগম্যাটিক একটা লক্ষণ। এখন কিভাবে এই বহুপক্ষ, বৃহৎ শক্তি, আঞ্চলিক শক্তি এবং তাদের যে বিদ্রোহী পক্ষ জান্তা, সেটা মিলে, যেটা উনি একটা উদাহরণ দিয়েছেন যে তখনকার যিনি সরকার ছিলেন 70s জারণ সাহেব এটা পাঠাতে পেয়েছেন এবং উনি সফরও করেছিলেন। তখনকার আমাদের এই মেশিন টুলস ফ্যাক্টরির মতো তাদের যে টুলস ফ্যাক্টরি, সেটা উনি, আমার যদি ভুল না হয়ে থাকে, সফর করেছিলেন, দেখেছিলেন যে কিছু করা যায় কিনা এই পাশ থেকে এই পাশে আনা, কিছু বোধহয় অগ্রগতি হয়েছিল। তো আমাদের তো ব্যবসা বাণিজ্য আছে, তাদের সঙ্গে আমরা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করিনি, ব্যবসাও আছে। আমি মনে করি যে এই যেটা উনিও বললেন, এইটার উপরে আমরা ক্যাপিটালাইজ করে আমরা সামনের দিকে এগোতে পারি। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। এইবার যে বিষয়টি জানতে চাইবো যে প্রায় 3.5 মাসের উন্নত চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রশ্ন হচ্ছে, তিনি যে এতদিন পর ফিরছেন, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন? বিশেষ করে তার এই দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনীতি কি আলাদা কোনো বা নতুন কোনো মোড় নিতে পারে? দেখুন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটা অন্যতম ব্যক্তিত্ব এবং বর্তমানে যে গণতান্ত্রিক পুনরুদ্ধারের আন্দোলনের একটা আশাব্যঞ্জক সমাপ্তি আমরা দেখতে পাচ্ছি। সমাপ্তি মানে হচ্ছে রোড টু ডেমোক্রেসি তো সবসময় চলবে, কিন্তু অন্তত আমরা একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের পতন আমরা দেখেছি। তো এই যে গণতান্ত্রিক পুনরুদ্ধারের আন্দোলন, সেটা তো শুধুমাত্র জুলাই আর আগস্টের গণ অভ্যুত্থান না। জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান হচ্ছে এক ধরনের, আমি বলবো যে এইটার ফাইনাল আউটকাম, কিন্তু সেটা গত 15 বছর ধরেই আমরা একটা আন্দোলন দেখছি। এই গত 15 বছরে এই আন্দোলনটাকে একটা অ্যাঙ্কর হিসাবে, একটা অ্যাঙ্কর হিসাবে সেটাকে প্রতিষ্ঠিত করা এবং যাকে ঘিরে আসলে এই আন্দোলনটা আপোষহীনতা লাভ করেছে, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া আপোষ করেননি। বেগম খালেদা জিয়া করোনার সময়ে যেভাবে কারাগারে অন্তরীণ ছিলেন, সেইটা আসলে যে কোনো ধরনের বিচারে আমরা মনে করি যে পৃথিবীতে এই ধরনের কারাবরণ খুব কম রয়েছে। এবং মানে এই বয়সে, একদম শেষ বয়সে এসেও তিনি কিন্তু কখনোই শেখ হাসিনার সাথে কোনো ধরনের আপোষে বসেননি। আপোষে বসলে হয়তো তিনি অনেক উন্নত চিকিৎসা অনেক আগে থেকেই নিতে পারতেন, বিদেশে চলে যেতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। যে কারণে গণতন্ত্রের একটা আইকন হিসাবে, যদিও দলীয়ভাবে অনেক ধরনের বিশেষণ দেওয়া হয়, কিন্তু আমি মনে করি যে গণতন্ত্রের একটা আইকন হিসাবে খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেত্রী আর না। এখন আমি মনে করি খালেদা জিয়া বাংলাদেশে অন্তত গণতন্ত্রের পক্ষের যত শক্তি রয়েছে সবার একটা আইকন হিসাবে আমি বেগম খালেদা জিয়াকে মনে করি। অর্থাৎ বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে আসাটা শুধু বিএনপির জন্য একটা ইভেন্ট না, এটা পুরো বাংলাদেশের জন্য একটা ইভেন্ট বলে আমি মনে করি। এখন যে কারণে বিএনপির মধ্যে যেমন, সেরকম বাংলাদেশের সমস্ত জনগণের মধ্যেই এক ধরনের আশা রয়েছে যে সামনের দিনে আমরা, এর আগে অনেক ঘটনা ঘটেছে, অনেক ধরনের এক দল আর এক দলের সাথে যে ধরনের প্রতিদ্বন্দ্বিতা, সেটা শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নিয়েছে। কিন্তু আমরা আশা করি যে ভবিষ্যতে যে বাংলাদেশ, সেটা হয়তো বেগম খালেদা জিয়ার এই যে ত্যাগ, সেই ত্যাগের উপরে ভিত্তি করেই হবে। আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে আমি এটা শেষ করব। এনসিপির একটা হচ্ছে মিটিং হচ্ছিল, তো সেই মিটিংয়ে মনে হয় কালকে বা পরশু মিটিংয়ে, সেই মিটিংয়ে হচ্ছে ওই সাংবাদিক জিজ্ঞেস করছেন একজন খেটে খাওয়া নারী যে আপনি কেন এসেছেন এখানে? তো উনি বলছেন যে খালেদা জিয়ার মুক্তির জন্য। তো এখন এটা কিন্তু এনসিপির মিটিং, হ্যাঁ, কিন্তু তার কারণটা হচ্ছে কি? তার কারণটা হচ্ছে যে সাধারণ জনগণের মধ্যে খালেদা জিয়া শুধু বিএনপিকে রিপ্রেজেন্ট করেন না, খালেদা জিয়া ট্রান্সেন্ড করেছেন বিএনপিকে এবং বাংলাদেশের নেতৃত্বে পরিণত হয়েছেন তার ত্যাগ এবং তিতিক্ষা দিয়ে। যে কারণে এই মুহূর্তটা আমার কাছে মনে হয় যে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত বাংলাদেশের জন্য, এবং আমরা আশা করব যে একটা সহনশীলতার উপরে ভিত্তি করে এবং সহমর্মিতার উপরে ভিত্তি করে রাজনৈতিক দলগুলো সামনের দিনে রাজনীতি করবেন। এবং আমরা দেখতে চাই না যে রাজনীতি
আর সংসদ অথবা একজনের সাথে আরেকজনের সমালোচনা আলোচনা সেটাকে ট্রান্সেন্ড করে সহিংসতার দিকে যাক, আমরা ওই রাজনীতি আর দেখতে চাই না। জি, মাঝখানে একটু বিষয় জানতে চাইবো, যেহেতু আপনি বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী দায়িত্ব রয়েছেন, যে যেহেতু বিএনপি চেয়ারপারসন ফিরছেন, তার 2 ছেলের বউ তারাও ফিরছেন, আসলে কবে নাগাদ তারেক রহমান ফিরতে পারে? কোনো বিষয় কি আলোচনা হচ্ছে, বা আসলে কখন ফিরতে পারে? মানুষের মধ্যে তো অনেক ধরনের উচ্ছ্বাস। না, এই বিষয়টা নিয়ে অবশ্যই হচ্ছে বাংলাদেশের মানুষের আগ্রহ রয়েছে যে কবে তারেক রহমান ফিরবেন। দেখুন, গত 15 বছরে তারেক রহমান নেতৃত্বের একটি নতুন ধারা তৈরি করেছেন। আমরা এতদিন ধরে দেখেছি যে নেতৃত্ব মানেই হচ্ছে রাজপথে থাকতে হবে। তো এখন তারেক রহমান যখন দেশ ছেড়ে যান, তখন তিনি শারীরিকভাবে অত্যাচারিত ছিলেন, এবং শারীরিকভাবে এতটাই অত্যাচারিত ছিলেন যে, এবং এতটাই নিপীড়নের শিকার হয়েছিলেন যে তাকে বিদেশে চিকিৎসা নিতে বাংলাদেশ ছাড়তে হয়েছিল। তারপরে একের পর এক মামলা তার নামে দেওয়া হয়েছে, তাকে দেশে আর ফিরতে দেওয়া হয়নি। ইভেন তার পাসপোর্টও আমরা দেখেছি যে সেইভাবে পুনরুদ্ধার হয় নাই, তাই না? তাকে দেশে ফিরে আসার কোনো উপায়ও ছিল না। তো এখন আমরা এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, যে পরিস্থিতিতে আমাদের নির্বাচন কখন হবে সেটা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে, এবং দেশে যে ফেরার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুরু হয়েছে। এখন এক্স্যাক্টলি কবে তিনি দেশে ফিরবেন সেটা নির্ভর করবে হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপরে, এবং সেটার অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুতি নিতে পারছেন, এবং সেরকম একটি অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারছেন কিনা, এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর জন্য, শুধুমাত্র অ্যাক্টিং চেয়ারম্যানের জন্য না, রাজনৈতিক সব নেতাদের জন্য অনুকূল কিনা, এবং সবাইকে নিরাপত্তা প্রদানে এই রাষ্ট্র আসলে এখন যোগ্যতা লাভ করেছে কিনা, এই প্রত্যেকটা ফ্যাক্টরের উপর নির্ভর করছে যে তিনি কখন এই দেশে ফিরে আসবেন। জি, আপনার কাছেও যে বিষয় জানতে চাইবো, যেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে অনেক সময় আপোষহীন নেত্রী বলা হয়। তিনি হয়তো দেশে ফিরবেন, মঙ্গলবার হয়তো তিনি দেশে ফিরবেন। এখন কথা হচ্ছে, তার এই দেশে ফেরার মধ্য দিয়ে রাজনীতিতে আসলে কী ধরনের গুণগত পরিবর্তন হতে পারে, বা যেটি বলা হচ্ছে যে বেগম জিয়া গণতন্ত্রের এক ধরনের আইকন, আপনিও কি সেটি মনে করেন কিনা? দেখুন, এটা তো নিশ্চিত যে তিনি তার দলের ঐক্যের প্রতীক। এখন অন্য দলের সমর্থকরা আরেক দলকে কিভাবে দেখবেন সেটা খুব কঠিন। সাইমুম জার্মানিতে পড়ান, সেখানকার মূল্যায়ন আর বাংলাদেশের মূল্যায়ন অন্যরকম। সেখানে বিরোধীদেরও তারা উঁচুভাবে মূল্যায়ন করেন, আমরা এখন ওই সংস্কৃতিতে পৌঁছাইনি। কিন্তু তার দলের জন্য তিনি অসাধারণ প্রতীক, এবং আমরা যারা 80-র দশকে তাকে রাজপথের আন্দোলনে দেখেছি, এটা তিনিও কিছুটা বলেছেন যে তখন যে রাজনৈতিক ঐক্যের আমরা স্বপ্ন দেখেছিলাম, যে প্রত্যেক দল তার একসঙ্গে থাকবেন, একটা নির্বাচনী প্রক্রিয়া যাবেন। আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করছি, কিন্তু সেই পুরনো যদি একটা নির্বাচনও আমাদের অন্তত 8টা-10টা নির্বাচন নিয়মিতভাবে আমরা করতে পারতাম, সব দল যদি একমত থাকতো, আজকে হয়তো এই পরিস্থিতির উদ্ভব হতো না। তো সেখানে তার তো অসাধারণ অবদান রয়েছে, এবং তিনি দীর্ঘদিন পরে পরিবারের সঙ্গে একত্রিত হয়েছেন। মনে রাখতে হবে যে তার রাজনৈতিক পরিচয়ের বাইরেও তো তিনি একজন মানুষ এবং একজন জ্যেষ্ঠ নাগরিক। তার পরিবারের সঙ্গে তার দেখা করার তো তার অধিকার রয়েছে, তার চিকিৎসা পাওয়ার অধিকার তার রয়েছে। নিঃসন্দেহে তিনি বিশিষ্ট নাগরিক, এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলে ছিলেন, বড় রাজনৈতিক দলের। এটা তো তার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেটা তখন বলা হয়েছিল যে উনি আর দেশে ফিরবেন কিনা, তো উনি সুস্থ হয়েছেন, ভালো হয়েছেন, এবং দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, সেটা তার দলের জন্য যেমন আনন্দের। আপনি একটা কথা বলেছিলেন যে দেখেন, গণতান্ত্রিক বিষয়টা এবং রাজনীতি সংস্কৃতির পরিবর্তন হবে কিনা, আগে তো দল পরিবর্তিত হতে হবে। প্রত্যেক দলের সংস্কার গুরুত্বপূর্ণ। দল যদি নিজে তার সংস্কার না করে, তাহলে অন্য দলের কথা বলে তো লাভ নেই। প্রত্যেক দল যদি সেই মনে হয়, তখন তো রাজনীতির, আপনি একটা কথা বলেছেন, গুণগত পরিবর্তন। বিএনপি নিজেও কিন্তু নিরঙ্কুশ একসময় ম্যান্ডেট পেয়েছে। এটা বিএনপিকে আত্মমূল্যায়ন করতে হবে যে কতখানি সে তার সংস্কৃতির পরিবর্তন করতে পেরেছে। যেমন আমরা বারবার বলেছি গত 15 বছরে যে তৃণমূল পর্যায়ে নেতাদের মূল্যায়ন করতে হবে, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাজনীতিতে আসতে হবে। এমন এক সময় হয়েছে যে সবাই একটা দলের সদস্য। আমরা অনেক সময় কৌতুক করে বলতাম যে আচ্ছা, কতজন যুব সদস্য, কতজন তরুণ সদস্য, তো মূল সংখ্যার থেকেও ছাপিয়ে যাচ্ছে। অর্থাৎ বিএনপি একটা পুরনো দল, সে এখন একটা ম্যাচিউর দল, তাকে ভাঙা যায়নি। এটা তার একটা বিরাট চেষ্টা হয়েছে সব রকম, অনেক ধরনের কথা বলতো, বিএনপি এরকম দল, ওরকম দল, বিভিন্ন বৈশিষ্ট্যের। তো তার কেন্দ্রে খালেদা জিয়া, যদি আমরা তার দলের দৃষ্টিকোণ থেকে দেখি, তো নিঃসন্দেহে তার আশাটা তো একটা বড় বড় বিষয়। এবং দলের, যেটা উনি বললেন যে এখন যে আমরা যে ধরনের বক্তব্য শুনছি সেটা অনেক আধুনিক, পরিশীলিত,
এবং অনেক পশ্চিমের গণতন্ত্রের একটা আমরা সুবাতাস তার মধ্যে পাই। আমি ইতিবাচক অর্থেই বলছি, নিঃসন্দেহে আমরা খারাপগুলো বলছি না। একেবারে শেষ পর্যায়ে রয়েছে, আপনার কাছে 30 সেকেন্ডে জানতে চাই, আপনি নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা বলছিলেন, যেখানে সরকার সংস্কার প্রশ্নে কথা বলছে, একটা নির্বাচনের একেবারে হয়তো সুনির্দিষ্ট দিনক্ষণ বলছে না, বাট ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, তাহলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা বারবার আসছে কেন? এটা তো কোনো রোডম্যাপ হতে পারে না। আপনি যখন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, রোডম্যাপ ঘোষণা করবেন, তখন একটা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, তফসিলের তারিখ ঘোষণা করবেন, মনোনয়ন সাবমিট করার তারিখ ঘোষণা করবেন। এই যে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা ছাড়া আপনি যদি শুধুমাত্র একটা কয়েক মাসের একটা বড় ক্যানভাস দিয়ে দেন, তাহলে আসলে আমরা এটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ব। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই এই যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই অন্তর্বর্তী সরকারের অতি দ্রুত একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। এখন তারা বরাবর বলেন যে সংস্কার যদি হয়, ছোট সংস্কার, বড় সংস্কার এবং সংস্কারে যদি ঐক্যমত হয়, তাহলেই তারা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। কিন্তু দেখুন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আপনি সবগুলো সংস্কারে সবগুলো রাজনৈতিক দলকে ঐক্যমত করতে চাইলে সেটা কিন্তু 5 বছরেও হবে না। এবং আপনি যদি এই ধরনের ধারণা করে নেন যে শুধুমাত্র অনির্বাচিত এই অন্তর্বর্তী সরকারই সব সংস্কার করতে পারবে এবং একটা নির্বাচিত রাজনৈতিক দল ক্ষমতায় এসে আর সংস্কার করতে পারবে না, তার মানে কিন্তু একটা আস্থাহীনতা আপনার রাজনৈতিক দলের উপরে তৈরি হয়। তো রাজনৈতিক দলের উপরে আস্থাহীনতা তৈরি করে আপনি রাজনৈতিক সংস্কার কিভাবে করবেন? তার মানে আলটিমেটলি একটা দেশের রাজনীতিকে পরিচালনা করবে রাজনীতিবিদরা। আপনার রাজনীতিবিদ, আপনি দুর্নীতিবাজ বলতে পারেন, রাজনীতিবিদকে নানা ধরনের তকমা দিতে পারেন, তাদের সমালোচনা করতে পারেন এবং তারা সমালোচনা করা উচিত, এটা এই রাইট সবার রয়েছে। কিন্তু দিন শেষে অবশ্যই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের হাতে দিতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর সাইমুম পারভেজ, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা আজকে প্রাণবন্ত আলোচনার জন্য। দর্শক, এই ছিল আজকে নিউজ এন্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।